আসসালামু আলাইকুম। আমরা আজ পড়ব আমার ফাঁসি চাই। বইটি লিখেছেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু, যিনি একসময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে সস্ত্রীক অবাঞ্ছিত ঘোষিত হয়েছিলেন। উৎসর্গ: মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার এই বইটি দেশপ্রেম বিবর্জিত নেতা-নেত্রীর খপ্পরে পড়ে যে সমস্ত প্রতিভাবান তরুণ ছাত্র যুবক তাদের ভবিষ্যৎ এবং জীবন বিসর্জন দিয়েছে তাদেরকে উৎসর্গ করেছেন। প্রকাশক: স্বর্ণলতা ও বনলতা। স্বর্ণলতা ও বনলতা মূলত লেখকের দুই মেয়ে। প্রকাশকাল: স্বাধীনতা দিবস 1999। প্রথমবার ক্ষমতায় এসে 1996 থেকে 2001 সাল পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তার ক্ষমতার শেষ পর্যায়ে এসে এই বইটি প্রকাশিত হয়। এবং এর পিছনে লেখক কারণ হিসেবে উল্লেখ করেছেন, যেহেতু এই বইটি তাকে নিয়ে লেখা, কাজেই বইটি যদি তার ক্ষমতা চলে যাওয়ার পরে প্রকাশিত হয় তাহলে এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠবে। তাই তিনি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বইটি তিনি বাজারে প্রকাশ করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বইটি প্রকাশের পরপরই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি নিষিদ্ধ ঘোষণা করে এবং বাজার থেকে তুলে নেওয়া হয় এর সকল কপি। নামকরণ: যদি পুলিশের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হতো তাহলে গ্রন্থটির নাম হতো 161 ধারায় জবানবন্দি। যদি ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হতো তাহলে গ্রন্থটির নাম হতো 164 ধারায় জবানবন্দি। কিন্তু জনতার উদ্দেশ্যে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো ধারা নেই। যেহেতু এই গ্রন্থটি জনতার উদ্দেশ্যে দেয়া এক ধরনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, তাই গ্রন্থটির নাম দিয়েছি আমার ফাঁসি চাই। যদি বলা যায় মিস্টার এক্স অপরাধ করেছে, মিস্টার এক্স এর ফাঁসি চাই, তাহলে নিজে অপরাধ করলে কি বলা উচিত না আমার ফাঁসি চাই? তাই গ্রন্থটির নাম রেখেছি আমার ফাঁসি চাই। ভূমিকা: আমার বিশ্বাস, অতীতের সত্য ঘটনা বা ইতিহাস জানা থাকলে ভবিষ্যতের দিক নির্দেশনা হয়তো আসতে পারে। শুধু আমি আছি বা জানি এমন সমস্ত ঘটনা বলেই কেবল এখানে লিখিত হলো, তবে আমার দেখা বা জানার বাইরে অন্য কিছু নেই। এটা একেবারেই ঠিক নয়, অবশ্যই আছে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের একটা বিষয়ে নিশ্চিত হতে হবে যে যারা রাজনীতি করেন বা দেশ চালান তারা আমাদের চাইতে খুব বেশি কিছু বোঝেন তা মোটেও নয়। আমাদের ধারণার আশপাশ দিয়েই তাদের ধারণা। আমাদের চাইতে খুব বেশি জ্ঞান, মেধা, যোগ্যতা রাজনীতিবিদদের আছে এমন ভাববারও কোনো কারণ নেই। বরং কোনো কোনো বাস্তব বিষয়ে তাদের ধ্যান ধারণা ও জ্ঞানের চাইতে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জ্ঞান বুদ্ধি সেই তুলনায় অনেক বেশি। অন্তত বাংলাদেশের রাজনীতিক ও প্রশাসকদের বেলায় এটা 16 আনা সত্য। কত নীচ প্রকৃতির এবং কত লোভী ও ক্ষুদ্র মনোবৃত্তির মানুষেরা কত উপরে আসি, সাধারণ জনতার কাছে তা তুলে ধরার জন্যই এই বই লেখার প্রয়াস আমার। বাংলাদেশের নাগরিকদের প্রতি, বিশেষ করে আগামী প্রজন্মের মানুষদের জন্য এই ধরনের বই বা পুস্তক লেখা উচিত কিনা এ বিষয়ে বিস্তর চিন্তা ভাবনা, আলাপ আলোচনা এবং তর্ক বিতর্কের পর অবশেষে সিদ্ধান্ত নিয়েছি রাজনীতির অন্তরালের কোনো সত্য ও তথ্যকে বাধাগ্রস্ত না করে যতটুকু জেনেছি তাই জনসমক্ষে তুলে ধরব, এই ভেবে যে তা যদি বর্তমান এবং আগামী দিনের মানুষের কোনো কাজে লাগে। এই গ্রন্থ বা পুস্তক পড়ে কোনো কোনো পাঠক আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করবেন, পারলে তার চাইতেও ভয়ানক চরম দণ্ড দেবেন। আবার কোনো কোনো পাঠক হয়তো সতর্ক, সাবধান হয়ে বিস্তর চিন্তা ভাবনা করে আগামী দিনের রাজনৈতিক পথ চলবেন।
পাঠক কি করবেন এটা একান্তই পাঠকের নিজস্ব ব্যাপার, তবে আমরা এটাকে প্রকাশ করা আমাদের একান্তই দায়িত্ব মনে করেছি। আমাদের সমূহ বিপদের কথা চিন্তা করে সকলেই এক বাক্যে বইটি এখন প্রকাশ না করে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবে না তখন প্রকাশ করার পক্ষে রায় দিয়েছেন। কিন্তু আমরা স্বামী স্ত্রী সম্মিলিত সকলের রায়ের সাথে একমত হইনি এই ভেবে যে শেখ হাসিনার দুর্বল মুহূর্তে তার পিছনের কথা ফাঁস করে দেওয়ার মধ্যে কোনো সৎ সাহস বা কৃতিত্ব থাকতে পারে না। তাই ভবিষ্যৎ বিড়ম্বনার সম্ভাবনা জেনেও সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলেই এই গ্রন্থ বা পুস্তক প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। জীবন মানে পরাজিত হওয়া নয়, অবিরাম যুদ্ধ করা। রাখে আল্লাহ, মানে কে? পাঠক মনে করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারিভাবে আমাদের স্বামী স্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করার জন্যই আমরা এই জাতীয় লেখা তৈরি করেছি। হ্যাঁ, এটা খুবই সত্যি কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয়ভাবে আমাদের স্বামী স্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে চরম অকৃতজ্ঞতার পরিচয় না দিলে হয়তো আমাদের মাথায় এই গ্রন্থ লেখার বিষয়টি আসতো না। পুলিশ, সিআইডি, ডিবি, আইবি, এনএসআই, ডিজিএফআই সহ রাষ্ট্রের সকল সংস্থায় আমাদের স্বামী স্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই আদেশই আমাদের মাথায় এই বই বা গ্রন্থ লেখার বিষয় এনে দেয়। এখানে যা লেখা হয়েছে তার সবটুকুই বাস্তবের ছবি। আমরা শুধু সত্য বিষয়ের উপর কথার মালা গেঁথেছি। আমাদের চিন্তার এই বিষয়গুলো জাগিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই বেআইনি আদেশের প্রতি আমরা যার পর নাই কৃতজ্ঞ, কারণ সেই সূত্র থেকেই এত কিছুর বিস্তার। রাষ্ট্রের নাগরিককে অবাঞ্ছিত ঘোষণা শুধু সংবিধান বিরোধী এবং বেআইনি নয়, এটা হচ্ছে শপথ বাক্যের স্পষ্ট বরখেলাপ। 1996 সালের 23 জুন সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের সময় শেখ হাসিনা শপথ নিয়ে বলেছিলেন, আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সঙ্গে পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। রাজনীতি হচ্ছে মানুষকে দেওয়ার জন্য, পাওয়ার জন্য নয়। এই বিষয়টি নিয়ে 1981 সালের 17 মে শেখ হাসিনা দেশে ফেরার পর দিন থেকে 1997 সালের 15 জানুয়ারি পর্যন্ত দীর্ঘ প্রায় 16 বছর বিরামহীন দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তাড়িয়ে দিলেন। আমরা পরাজিত হলাম, তবুও বোঝাতে পারলাম না রাজনীতি মানুষকে দেওয়ার জন্য, পাওয়ার জন্য নয়। সত্যি কথা বলার প্রবল দৃঢ়তা আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের কাছে বিপজ্জনক করে তুলেছিল। ব্যক্তিগতভাবে যিনি অসৎ, বেঈমান, নিমক হারাম এবং মুনাফিক, তিনি কি রাষ্ট্রীয় বা সমাজ জীবনে সৎ, ইমানদার হতে পারেন? প্রকাশকের কথা। লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত একজন মহান মুক্তিযোদ্ধা। যুদ্ধে যাওয়া মানে মৃত্যুর মুখোমুখি হওয়া, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। মুক্তিযুদ্ধের সময় 9ম শ্রেণীর ছাত্র হয়েও লেখক যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি আমাদের অহংকার, আমাদের গর্ব। সম্ভবত তিনিই একমাত্র মুক্তিযোদ্ধা যার প্রবাসী স্বাধীন বাংলাদেশ সরকার কর্তৃক দেয়া সনদ মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে। ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী 1988 সালে ভারত সরকারের কাছ থেকে
1971-এর মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে সেনানিবাস, ক্যান্টনমেন্ট এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মুক্তিযোদ্ধার যে তালিকা সংরক্ষিত হয়, ভারতীয় সেই তালিকার 1 নং ভলিউমের 462 নং নামটি লেখকের। তার পরবর্তী পর্যায়ে 1998-99 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দপ্তরে প্রধানমন্ত্রী কার্যালয়ে ওই তালিকার একটি সংস্করণ সংরক্ষণ করেন এবং এই ভারতীয় তালিকা অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিস্বাক্ষর করে মুক্তিযোদ্ধাদের সনদ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতি স্বাক্ষরকৃত 04276 নং মুক্তিযোদ্ধা সনদটি লেখকের। লেখক বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধ করেন, যুদ্ধক্ষেত্রে বন্দী হন, কারাবরণ করেন। 1981 সালের 17 মে শেখ হাসিনা দেশে আসার পর থেকে 1997 সাল পর্যন্ত প্রায় 16 বছর লেখক শেখ হাসিনার অলিখিত কনসালটেন্ট থাকেন। লেখকের স্ত্রী নাজমা আক্তার ময়না 1988 সাল থেকে 1997 সাল পর্যন্ত প্রায় 9 বছর শেখ হাসিনার অবৈতনিক হাউস সেক্রেটারি থাকেন। 1997 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারিভাবে লেখক এবং তার স্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করেন। লেখক ও তার স্ত্রী আইনজীবী ছাড়া নিজেরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওই অবাঞ্ছিত ঘোষণা বেআইনি দাবি করে হাইকোর্টে মামলা করেন। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে লেখক রাজনীতিতে প্রবেশ করেন। 1971 সাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ 27-28 বছর তিনি রাজনীতির সাথে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত আছেন। 27-28 বছরের বাংলাদেশের রাজনীতির নেপথ্যের অনেক কাহিনী লেখকের জানা আছে এবং এই দীর্ঘ সময়ের অনেক নেপথ্য কাহিনীর সাথে লেখক নিজেই জড়িত। 27-28 বছরের রাজনীতির নেপথ্যের কাহিনীর উপরই ভিত্তি করে আমার ফাঁসি চাই গ্রন্থটি রচিত। বিশেষত 81 সালের 17 মে শেখ হাসিনা দেশে আসার পর থেকে 97 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির নেপথ্যের অনেক কাহিনী লেখক তার এই গ্রন্থে ফাঁস করে দিয়েছেন। এ কথা নিশ্চিত বলা যায় যে আমার ফাঁসি চাই বইটি পড়লে যে কেউ, বিশেষত তরুণ, যুবক, ছাত্র সম্প্রদায় রাজনৈতিক প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন। সূচিপত্র: 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, স্বাধীনতা ঘোষণা, মুক্তিযুদ্ধ, সিরাজ শিকদার হত্যা, একদলীয় শাসন, শেখ মুজিব হত্যা, খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি, জেল হত্যা, 3রা নভেম্বর অভ্যুত্থান, 7ই নভেম্বর সিপাহী বিপ্লব। 7ই মার্চের ভাষণ, ভারতে পলায়ন। 7ই মার্চের ভাষণ, পৃষ্ঠা 12, ভারতে পলায়ন 33, যুদ্ধে পরাজয় 34, হারিয়ে যাওয়া শেখ মুজিবের জনপ্রিয়তা ফিরিয়ে আনা 37, রাজনীতিতে শেখ হাসিনা 39, এই জিয়া সেই জিয়া নয় 41, রাষ্ট্রপতি জিয়া হত্যা 41, লেবানন ট্রেনিং 44, এরশাদকে ক্ষমতা গ্রহণের আমন্ত্রণ 46, 83-র মধ্য ফেব্রুয়ারিতে ছাত্র হত্যা 46, সেলিম ও দেলোয়ার হত্যা 51, দেশদ্রোহী অসভ্য বাহিনী 53, 86-র নির্বাচন 54, আন্দোলন খেলা 57, 86-র পার্লামেন্ট ভেঙে দেওয়া 58, এরশাদ পতনে ও তত্ত্বাবধায়ক সরকার 59, এরশাদ পতনে সেনাবাহিনীর ভূমিকা 59, পদত্যাগ নাটক 61, টাকার বিনিময়ে রাষ্ট্রপতি প্রার্থী 62, জাহানারা ইমাম ও শেখ হাসিনা 62, গোলাম আজম ও শেখ হাসিনা বৈঠক 63, 1992-এর হিন্দু মুসলিম রায়ট 64, শেখ হাসিনা গোলাম আজমের দ্বিতীয় বৈঠক 68, নির্বাচন বাতিলের দাবি 68, শেখ হাসিনা এবং মেয়র হানিফ 71, রুমালের গ্লিসারিন 71, আজ আমি বেশি খাবো 72, টাকার ভাগ দিতে হবে 72,
জাহানারা ইমাম মরছে, আপদ গেছে ৭৩। শেখ হাসিনা ট্রেনে গুলি ৭৩। স্বামী স্ত্রী রাত কাটায়নি ৭৫। অদ্ভুত চরিত্র, কর্ম ও ভাগ্য ৭৬। রাজাকারের ছেলের সাথে বিয়ে দেব না ৭৭। সব যান বের হন ৭৭। ১,৩৭,০০,০০০ টাকা ৭৮। নেত্রী এখন নামাজ পড়ছেন ৭৮। আমার সাথে বেইমানি করেছে ৭৯। আওয়ামী লীগের সিদ্ধান্তের গুরুত্ব ৮০। জনতাকে শান্ত থাকার বক্তৃতা ৮১। খাতা কলম গোলা বারুদ ও দিগম্বর কাহিনী ৮১। জেনারেল নাসিমকে ক্ষমতা দখলের প্রস্তাব ৮৪। পুলিশের লাশ চাই, মিলিটারির লাশ চাই ৮৫। বেইমানটা আসছে ৮৭। নায়ক, মন্ত্রী ও জনতার মঞ্চ ৮৮। শেখ হাসিনা জেনারেল নাসিমের বৈঠক ৮৮। নৌকা দুর্গা দেবীর বাহন ৮৯। রাজাকারের কাছে আসন বিক্রি ৯০। হিন্দুরাই আমার বল ভরসা ৯১। সৈন্য নামানোর নির্দেশ দিয়ে চম্পট ৯২। ফেন্সিডিল কাহিনী ৯৩। আবু হেনার আগমন ৯৬। ঐক্যমত্যের সরকার ৯৬। রওশন এরশাদের পা ধরা ৯৮। হানিফ এলজিআরডি মন্ত্রী ৯৯। সবার মুখ কালো ১০০। আমার সাথে বেইমানি ১০০। বেসামাল ১০১। দুই বোনের ভাগাভাগি ১০২। শেয়ার বাজার কেলেঙ্কারি ১০৩। ওরা ৬ জন মুক্তিযোদ্ধা ১০৪। ডক্টরেট ডিগ্রি পাওয়া ১০৫। প্রথম আমেরিকা সফর ১০৬। যুদ্ধ বিমান ক্রয় ১০৮। কাদের সিদ্দিকী বনাম শেখ হাসিনা ১১০। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রপতি হওয়া ১১২। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ১১৪। গঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১১৫। ঘর ভাঙা আসছে এবং ডক্টর মহিউদ্দিন মন্ত্রী ১১৭। অবাঞ্ছিত ঘোষণা ১১৮। ১০ টাকার নোটে শেখ মুজিবের ছবি ১১৯। পুলিশের গুলিতে কেউ মারা যায়নি ১২০।